বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের দৈনিক মানবজমিন, ইত্তেফাক সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদের সূত্র হিসেবে তারা উল্লেখ করেছেন ভারতের আনন্দবাজার পত্রিকা, যেখানে শেখ হাসিনার সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি অবশ্যই দেশে ফিরব, মাথা উঁচু করে ফিরব। এক পর্যায়ে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে বিমানে আমাকে এখানে পাঠানো হয়েছিল সেই বিমান পাঠিয়ে দিক, ওই বিমানে আমি ফিরব। তিনি পাসপোর্ট ফেরত দেওয়ার কথা বলেছেন এবং তার কথা বলার মধ্যে দৃঢ়তা ছিল যে আমি অবশ্যই ফিরব, মাথা উঁচু করেই ফিরব। এই সংবাদকে অনেকগুলি দেশি এবং বিদেশি ইংরেজি, বাংলা এবং অন্যান্য ভাষার গণমাধ্যম খুবই গুরুত্ব সহকারে প্রচার করেছে। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দীর্ঘ ষড়যন্ত্রের চূড়ান্ত পরিণতি হিসাবে জামাত শিবির এবং তাদের বিদেশি সহযোগীরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল বাংলাদেশের এন্টি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ক্ষমতা লোভী একটি চক্রকে সঙ্গে নিয়ে। তাতে সহায়তা করেছিল প্রশাসনেরও বিভিন্ন পর্যায়ের অনেক লোক। সবকিছু আজ স্পষ্ট। যারাই ষড়যন্ত্রে জড়িত ছিলেন তারা নিজেরাই বিভিন্ন ভিডিওতে, ইউটিউবে, গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন যে হ্যাঁ, আমরা এটা করেছি, আমরা পুলিশ মেরেছি, আমরা সরকারি স্থাপনা, মেট্রো রেল, পদ্মা সেতু পুড়িয়ে দিয়েছি। কেউ কেউ তো বলেছেন যে আমরা যদি শেখ হাসিনার 5 তারিখে পতন ঘটাতে না পারতাম তাহলে আমরা অস্ত্র তুলে নিতাম। কেউ কেউ তো বলছেন যে 15 বছর পূর্ব থেকে আমরা এই পরিকল্পনা করে আসছি। তাদের এই সমস্ত পরিকল্পনার যে মূল ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ক্লিনটন ফাউন্ডেশনের বক্তব্যেই বলেছেন, হঠাৎ করে কিছু হয় নাই, নাথিং হ্যাপেন্ড সাডেনলি, থ্রু এ লং মেটিকুলাস ডিজাইন এটা করেছি, এবং যাদেরকে দিয়ে করিয়েছেন তাদেরকে তিনি জনসম্মুখে উপস্থাপন করেছেন। অর্থাৎ যারা ঘটনা ঘটিয়েছে তারা প্রকাশ্যে স্বীকার করেছে যে সকল ঘটনা আমরাই ঘটিয়েছি এবং আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা, তিনি বলেছেন যে আমাদের টার্গেট কোনোভাবেই গণভবন, বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। তাদের আর এক নেতা মাসুদ, তিনি বলেছেন আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনাকে হত্যা করে তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংস করার যে সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র থেকে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা আল্লাহর অশেষ সহমতে রক্ষা পেয়েছেন। ইতোপূর্বেও অন্তত 19 বার হত্যা চেষ্টা থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। সর্বশেষ 2004 সালের 21 আগস্ট যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভয়াবহ গ্রেনেড নিক্ষেপ করা হলো, সেদিন তার বেঁচে থাকার কথা ছিল না, সেদিনও তিনি বেঁচে গেছেন। 1975 সনের 15 আগস্ট সৌভাগ্যক্রমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে তারা বেঁচে ছিলেন। আমি যে কথাটা খুব স্পষ্টভাবে বলি, আমি খুব কাছের থেকে শেখ হাসিনাকে দেখেছি এবং তার সম্পর্কে জানি। তিনি যা বলেন তিনি সেটা করে ছাড়েন। তিনি যখন যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলেন, অনেকেই, এমনকি তার দল এবং শুভাকাঙ্ক্ষীদের অনেকেও কিন্তু এই সাহস নেওয়া ঠিক হবে কিনা তাকে শঙ্কিত করেছিলেন। বলেছিলেন যুদ্ধ অপরাধীরা দেশের ভিতরে সুপ্রতিষ্ঠিত, রাজনীতিতে প্রতিষ্ঠিত, কেউ কেউ মন্ত্রী হয়েছেন, রাজনৈতিক নেতা হয়েছেন, কারো ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, দেশের বাইরে তাদের বিশাল প্রভাব রয়েছে। শেখ হাসিনা বলেছিলেন আমি বিচার করব। বঙ্গবন্ধুর খুনিরা ইনডেমনিটি অর্ডিন্যান্সকে পার্লামেন্টে পাশ করাবার ভিতর থেকে দাম্ভিকতা সৃষ্টি করে বলেছিলেন কেউ আমাদের কিছু করতে পারবে না। সেই দাম্ভিকতাও কিন্তু শেখ হাসিনা চূর্ণ করেছিলেন। পদ্মা সেতু তৈরির সময় তার পক্ষে কেউই ছিলেন না। কোথা থেকে টাকা আসবে? বিশ্বব্যাংক বন্ধ করে দিল। এমনকি তার ক্যাবিনেট এবং অন্যান্যরাও তো সংশয় প্রকাশ করেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি যা সিদ্ধান্ত নেই আমি সেটা করি। শেখ হাসিনা কিন্তু করে ছেড়েছেন। বাংলাদেশে মেট্রো রেল হবে কেউ স্বপ্নে ভেবেছিল? শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি সেটা করে ছেড়েছেন। কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল হবে, এটা বাংলাদেশে এত সরকার এসেছে, এত রাষ্ট্রপতি এসেছে, প্রধানমন্ত্রী এসেছে, কেউ ভেবেছিলেন?
শেখ হাসিনা ভেবেছিলেন, তিনি করেছেন। প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছাবে, এটা অসম্ভব। বর্তমান প্রধানমন্ত্রী তার পূর্বের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে দোকানে, শপে, গ্রামে সর্বত্র বিদ্যুৎ দেওয়া সম্ভব না। শেখ হাসিনা বলেছিলেন যে আমি সর্বত্র বিদ্যুৎ দেব, প্রতিটি গ্রামকে বিদ্যুতায়িত তিনি করে ছেড়েছেন। তথ্য প্রযুক্তি, প্রতিটি গ্রামে, একেবারে প্রত্যন্ত অঞ্চলেও তিনি ইন্টারনেট পৌঁছে দিয়েছেন। একটা লোক গৃহহীন থাকবে না, তার এই সংকল্প তিনি বাস্তবায়ন করেছেন সকল মানুষের জন্য, গৃহহীনদের জন্য। সরকারি ভূমিতে সরকারি টাকায় গৃহ নির্মাণ করে, দলিল করে দিয়ে, তাদের মালিকানা নিশ্চিত করে দিয়ে তিনি বলেছিলেন কৃষকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট। শুধু তাই নয়, কোন রকম বন্ধক ছাড়া তারা লোন পাবে, তিনি সেটা করে দেখিয়েছিলেন। এটাই শেখ হাসিনা। তিনি যখন বলেছেন আমি দেশে ফিরবই, শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত। যে কোনো সময় তিনি দেশে ফিরবেন। তার সহকর্মী যারা দেশের বাইরে আছেন, আমরা যারা আছি, আমরা সবাই দেশে ফিরব। আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে আমি বলবো, শেখ হাসিনা যা বলেন তিনি তা করেন, তিনি পরাভব মানেন না। 2004-এর 21 আগস্টের পরে ওই মৃত্যুর বিভীষিকার ভিতর থেকে কোনোভাবে বেঁচে যাওয়ার পরে, যখন 2007 সালের কেয়ারটেকার সরকার বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার করলেন, আমি সেই সময় তার অন্যতম আইনজীবী ছিলাম। তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে তাকে বলেছিলেন রাজনীতি ছেড়ে দিতে। অত বড় বিপদগ্রস্ত অবস্থায় তিনি বলেছেন আমি ছাড়বো না, আমি শেখ মুজিবের মেয়ে, যা করতে হয় আমি তাই করব। শেখ হাসিনার জেদ, তার দৃঢ়তা আমি খুব কাছের থেকে দেখেছি। যারা দেখেননি তারা বুঝবেন না। উনি যেটা বলেন উনি সেটা করে ছাড়েন। তাতে মৃত্যুকে উনি ভয় পান না। না হলে এতবার মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেও তিনি চ্যালেঞ্জ নিয়েছেন। এখনো তিনি শারীরিকভাবে, মানসিকভাবে অত্যন্ত ভালো, বরং পূর্বের চেয়ে আরো বেশি দৃঢ় প্রত্যয়ী হয়ে আছেন। তিনি দেশে ফিরবেন। আমার বিশ্বাস তার সার্বক্ষণিক সঙ্গী বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর উত্তরসূরিরা সবাই দেশে ফিরবে, আমরা সবাই দেশে ফিরব ইনশাআল্লাহ। সেদিন খুব দূরে নয়। মামলা, হামলা, হত্যা এগুলি দিয়ে আওয়ামী লীগকে নিবৃত করা যায় না। শেখ হাসিনার সৈনিকদের নিবৃত করা যায়নি। যেমন ভাবে ফাঁসির হুকুম দেবার পরেও বঙ্গবন্ধু বলেছিলেন আমার একটি চাওয়া আছে, আমার ফাঁসি কার্যকর হলে আমার লাশটি আমার প্রিয় জন্মভূমিতে পাঠিয়ে দিও। শেখ হাসিনার ধমনীতে তার রক্ত, শেখ রেহানার ধমনীতে তার রক্ত। শেখ হাসিনা ফিরবে ইনশাআল্লাহ, সেদিন খুব দূরে নয়। বাংলাদেশের মানুষ চেষ্টা করে শেখ হাসিনাকে আনবে। শেখ হাসিনা জেলে যাবেটা কেন? তিনি অপরাধটা কি করেছেন? শেখ হাসিনা ফিরে আসবে, কিন্তু সেটার অন্য ব্যবস্থা আছে। তার তো জঙ্গিদের সদস্য ছিল। হিন্দুস্তান টাইমসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হলো তিনি কবে ফিরছেন, কিভাবে ফিরছেন, তার দলের যেসব নেতা বিদেশে চলে গেছে তারা কোন পরিস্থিতিতে বিদেশে গেছে, ইউনূস এবং ডাকাত বাহিনী, বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসীরা কি করে আওয়ামী লীগের উপর হামলে পড়েছিল, তারপরে তিনি যে আন্তর্জাতিকভাবে কূটনীতিতে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য কাজ করছেন, সেসব কথা আছে। এটা নিয়ে অনেক ভিডিও হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। আমি শুধু দু একটি কথা এখানে যোগ করব। আমাদেরই অনেক শুভাকাঙ্ক্ষী চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে তারেক রহমানের হাতে ধরা দিক, উনি জেলে যান। এই বিষয়টার উপরই আমার আলোচনা। কাজটা সঠিক হবে কি হবে না। যারা মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে বাংলাদেশে জেলে যায়, তারা কি একবারও এটা ভেবে দেখেন যে শেখ হাসিনা জেলে যাবেটা কেন? তিনি অপরাধটা কি করেছেন? কোন অপরাধে তিনি জেলে যাবেন? তিনি কোনো 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিলেন? তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতো বড় কোনো হত্যাকাণ্ড করেছেন বাংলাদেশে? এবং 24শে জুলাই আগস্ট এই জঙ্গি উত্থানের সময় যেই মৃত্যু হয়েছে, সেই মৃত্যু কতজন পুলিশের গুলিতে মরেছে, কতজন স্নাইপারের আঘাতে মরেছে, কতজনকে জঙ্গিরা মেরেছে? এটা ঠিক
ঠিক হওয়ার আগে আপনি কি এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় নির্ধারণ করতে পারবেন? আমি ওদেরকে জিজ্ঞেস করছি যারা মনে করেন যে এখানে শেখ হাসিনার পতন হয়েছে, অর্থাৎ একজন পড়ে যাওয়া সরকারের বিরুদ্ধে যদি আপনার অভিযোগ আনতেও হয়, তাহলে তো আগে এই জিনিসগুলো আগে ঠিক করতে হবে যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সহ সবাই বলেছে না স্নাইপারের কথা, সেখানে কতজন মরেছে, পুলিশ কতজন মরেছে, জঙ্গিরা কতজন মেরেছে। এইটা ঠিক হওয়ার আগে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো দায় এখানে আপনি নির্ধারণই করতে পারবেন না। কিন্তু কিন্তু এখানে আমার বক্তব্যটা কিন্তু সুস্পষ্ট। প্রধানমন্ত্রী রাষ্ট্রের আপনার এক্সিকিউটিভ চিফ এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার জন্য যে কোনো ধরনের আপনার বিধান ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তার। সেখানে কিন্তু একজন প্রধানমন্ত্রীর কোনো ধরনের অন্যায় হয় না। চিন্তা করুন, এই বাংলাদেশের 24-এর উত্থানে যেসব জঙ্গিরা বিজয়ী হয়েছে বলে তারা মনে করে, এই জঙ্গিদের সবচেয়ে ভালোবাসার দেশ কোনটা? ইরান না? ইরানে কি হয়েছে? ইরানে আমরা দেখেছি যখন জনগণ রাস্তায় নেমেছে, ইরানের সরকার ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, এবং এটা পশ্চিমা হিসাবে এবং ইরানের সরকার বিরোধী লোকজনের হিসাবে সেখানে 37,000 মানুষকে মারা হয়েছে। আর সরকারি হিসাবে সেই হিসাব কত জানেন? সেটা হলো তারা 7,000 মানুষ মেরেছে। ইরানের সরকার স্বীকার করেছে এই উত্থানটা তাদের ওইখানে আন্দোলনকে আপনার নিবৃত্ত করার জন্য। আর শেখ হাসিনাকে কয়টা মানুষ মারতে হতো এই জঙ্গি উত্থানটাকে থামানোর জন্য? সর্বোচ্চ আপনার 500, 200, 300। আমি তো মনে করি যদি উনি এই আইন শৃঙ্খলা বাহিনী সম্মুখ সারির জঙ্গিগুলাকে মেরে ফেলতো 20-25 জনকে, তখনই কিন্তু এই জঙ্গি আন্দোলন থেমে যেত। সেটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন নাই। আপনারা কোনোভাবেই এটাকে জঙ্গি আন্দোলন হিসাবে মানবেন না, দেশ বিক্রি হয়ে গেছে সেইটা পর্যালোচনা করবেন না, তারপরে আপনারা বলতে চান যে শেখ হাসিনা ফিরে আসুক। শেখ হাসিনা ফিরে আসবে, কিন্তু সেটার অন্য ব্যবস্থা আছে। কিন্তু শেখ হাসিনা ফিরে এসে তারেক রহমানের হাতে কেন ধরা দিবেন? কোন অন্যায়ের কারণে? কি অপরাধ শেখ হাসিনা করেছেন? হ্যাঁ, শেখ হাসিনা যে বাংলাদেশকে 17 বছর একেবারে ধারাবাহিকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি দিলেন, 7% জিডিপি গ্রোথ করলেন, দেশটাকে একটা স্বল্পোন্নত দেশ থেকে, অর্থাৎ লিস্ট ডেভেলপড কান্ট্রি যেটা বলে, সেখান থেকে উনি দেশটাকে মধ্যমায়ের দেশে উন্নীত করলেন। তিনি নারীর ক্ষমতায়ন করলেন, তিনি এমনকি মোল্লা মৌলবী সেই হেফাজত সবাইকে তিনি বাংলাদেশে এক আঁচলের নিচে আশ্রয় দিলেন, তিনি ঘর দিলেন, বাড়ি দিলেন, সারা দেশের মানুষের নেতা হইতে চাইলেন। এই অপরাধে তিনি ফিরে এসে তারেক রহমানের হাতে ধরা দিবেন? আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা চাই না। আমার দৃষ্টিতে শেখ হাসিনা কোনো অপরাধ করেননি। শেখ হাসিনা যদি সেই দিন এই কিছু জঙ্গিকে মেরে ফেলতেন, এই জঙ্গি উত্থান কিন্তু সফল হতো না। হ্যাঁ, সেটা পারা যেত কিনা এই প্রশ্ন আছে, কারণ ওয়াকার তো জঙ্গিদের সদস্য ছিল। কিন্তু ওয়াকারের নিয়োগ নিয়েও আমরা অনেক সমালোচনা শুনেছি, নিজেও করেছি। কিন্তু আপনি যদি শেখ হাসিনার সব নিয়োগ এবং ইত্যাদি দেখেন, সেখানে তো তিনি কখনো, এখন শুধু ওয়াকার বঙ্গবন্ধু পরিবারের কোনো লতা পাতার ঘরে বিয়ে করাতে সেটা দুলাভাই জামাই বলে আমরা টিটকারি করতে পারি, কিন্তু আপনারা শেখ হাসিনার বড় বড় নিয়োগগুলো দেখেন তো, আপনি পাবেন যে 80টা নিয়োগই কিন্তু আপনার এই বাংলাদেশের জামাত, শিবির, বিএনপি এরা পেয়েছে 100টার মধ্যে। এর কারণ হলো শেখ হাসিনা এগুলোকে কখনো বাজ বিচার করেন নাই। তিনি সবাইকে চাকরিতে তিনি দিয়েছেন, তিনি সবাইকে রাখতে চেয়েছেন, সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চেয়েছেন। সেই ইনক্লুসিভ বাংলাদেশের অংশ যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ঘাতক বাহিনী, 71-এর পরাজিত বাহিনী যদি সেই ইনক্লুসিভ বাংলাদেশের অংশ হতে না চায়, সেটার দায়িত্ব কি এখনো আমাদেরকে নিতে হবে? শেখ হাসিনাকে নিতে হবে? বঙ্গবন্ধুকে নিতে হবে? নাকি এই ঘাতক বাহিনীর 71-এর পরাজিত শক্তিকে এই দায়িত্বটা নিতে হবে? এবার শেখ হাসিনা ফিরে আসলে তাদের কি অবস্থা করতে হবে সেই কথা ভাবেন আপনারা? শেখ হাসিনাকে যদি আপনি মনে করেন যে উনি এসে তারেক রহমানের হাতে আত্মসমর্পণ করে উনি জেলে যাবেন, এইখানে আপনি হয়তো ভাবছেন যে ইমোশনে বহু মানুষ তার পক্ষে চলে আসবে, একটা গণজোয়ার আসবে। না, এই ধরনের গণজোয়ারের আমাদের কোনো দরকার নেই। শেখ হাসিনার অপমানের বিনিময়ে বাংলাদেশের গণজোয়ারের কোনো দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নাই। আমি স্পষ্ট বলে দিচ্ছি, শেখ হাসিনার কোনো অপমান আমরা কেউ সহ্য করব না। শেখ হাসিনা
আজকে এসে পুলিশের হাতে ধরা দিয়ে জেলে যাওয়া, আপনার গণজোয়ার করে তারপর তাকে উদ্ধার করবেন, এই প্রক্রিয়ায় আমি বিশ্বাসী নই। কারণ শেখ হাসিনার আপনি তো আত্মমর্যাদাটা ভেঙে দিচ্ছেন, এবং নিরপরাধ বললেও তো শেখ হাসিনাকে ছোট করা হয়। অপরাধ নিরপরাধের প্রশ্নই তো আসে না। বাংলাদেশকে গঠন করেছে শেখ হাসিনা, বাংলাদেশকে স্বাধীন করেছে শেখ হাসিনার বাপ। এই সত্য যতক্ষণ জঙ্গিরা না বুঝবে, এই সত্য যতক্ষণ বাংলাদেশের সাধারণ মানুষ না বুঝবে, এনসিপি যে একটা আত্মঘাতী সংগঠন, এরা যে শিবির থেকে বেরিয়ে এসেছে, মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছে, এটা যতক্ষণ বাংলাদেশের মানুষ অনুভব না করবে, ততক্ষণ শেখ হাসিনাকে আমার বাংলাদেশে দরকারটা কি? আমার দরকার নেই শেখ হাসিনাকে। আপনারা শুধু একটু ধৈর্য ধরেন, ওয়েট করে দেখেন। তারেক রহমান 3 মাস সরকার চালিয়েছে, ওই যে একটা শিশুদের জন্য একটা আপনার ওই যে রিক্সার মতো একটা বাহন, হ্যাঁ, তারপরে ওই প্রতিবন্ধীদের জন্য একটা বাহন, 2টা বাহনের মধ্যে বসে ভিডিও করা ছাড়া তারেক রহমানের সরকার বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কাজ কি করতে পেরেছে? হামে যে শিশুগুলা মারা যাচ্ছে, সেখানে শেখ হাসিনা সরকার থাকলে কি হতো? আর এই তারেক রহমানের সরকার কত অসংবেদনশীল আচরণ করছে আপনারা দেখছেন না? এই যে বাংলাদেশে যে আপনার ইউনুস যে দেশ বিক্রি করে দিল, জঙ্গিরা এটাকে আপনার জায়েজ করতেছে। এগুলো যদি মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি না হয়, তাহলে শেখ হাসিনা আসবেন কেন? কিন্তু এই সচেতনতা তৈরি হতে দেরি লাগবে না, কারণ অলরেডি কিন্তু সচেতনতা তৈরি হয়ে গেছে, মানুষ কিন্তু সব বুঝে গেছে। এখন দেখেন জঙ্গিদের কিন্তু কোনো বাজার নাই। জঙ্গিরা যত ধরনের আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, একমাত্র গালি দেয়া ছাড়া, ভারত তুলে তারপরে শেখ হাসিনাকে গালি দেয়া, মোদির নাম জড়িয়ে গালি দেয়া, এটা ছাড়া, এবং শেখ হাসিনার কোনো দোষ তো আপনি ধরতে পারছেন না। আপনি শেখ হাসিনা 7টা গুম করেছে, 7টা গুমের মধ্যে 3টা গুম ফিরে এসেছে। গোলাম আজমের ছেলে ফিরে এসেছে, মীর কাসেম আলীর ছেলে ফিরে এসেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফিরে এসেছে, আর 2টা গুম ইলিয়াস আলী এবং চৌধুরী আলম। 5টা গুম, আমি নিজেও ভুল বলছি, 7টা না। ইলিয়াস আলীর কথা বিএনপি বলছে যে তাদের অন্তর্কুণ্ডলে মারা গেছে, চৌধুরী আলম চাঁদাবাজি করতে গিয়ে মারা গেছে। শেখ হাসিনা 5টা গুম করেছে, সেটা নিয়ে সারা বিশ্বে তোলপাড় করা হয়েছে। এগুলো তো পাগলামির পর্যায়ে পড়ে। আপনারা যারা মনে করেন শেখ হাসিনা এসে তারেক রহমানের জেলে বন্দী হোক, এটা আপনারা ঠিক ভাবছেন না। আর শেখ হাসিনার যে শক্তি আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতিতে, সেটা যদি উনি এখনই প্রয়োগ করেন, উনি বাংলাদেশে এখনই ফিরতে পারেন। কিন্তু উনি জানেন কখন ফিরতে হবে। আপনাকে বুঝতে হবে, রাজনীতিতে শেখ হাসিনা কিন্তু শৈশব অভিজ্ঞতা। একেবারে জন্ম থেকে কিন্তু সে দেখেছে তার বাপ জেলে, তার বাপ স্বাধীনতা সংগ্রাম করছে। শেখ হাসিনার বয়স যদি আজকে 79 হয়, 78 হয়, তার রাজনৈতিক জীবনে কিন্তু 79 বছর, 78 বছর। ওই যে 81 সালে ফিরে আসায় তার রাজনৈতিক ক্যারিয়ার না, মানে ওই 50 বছর 60 বছর আপনি মিলাতে পারবেন না। 78 বছরই কিন্তু এই মানুষ রাজনীতি করছে, সেইটা ভাববেন। এবং উনি সবকিছু দেখেছে। আপনারা যারা বর্তমানে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা সক্রিয় আছেন, তাদেরকে উনি মূল্যায়ন করবেন, এটা কিন্তু উনি বলে দিয়েছেন সব জায়গায়। উনি সবকিছু দেখেন, এটাও কিন্তু বলেছেন। আপনারা শেখ হাসিনার বক্তব্যগুলো শুনবেন। এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ তো আনতে হবে না, আপনারা একটু ওয়েট করেন। বাংলাদেশের মানুষ সেজদা করে শেখ হাসিনাকে আনবে, সেই দিন কিন্তু আর দূরে নয়। শেখ হাসিনা ফিরবেন দেশটাকে রক্ষা করার জন্য। আপনারা অমির রহমান পিয়ালের লেখা গান শুনেননি? তিনি সেই জন্য ফিরবেন। তিনি তারেক রহমান ইউনুসের জেলে ঢোকার জন্য ফিরবেন না। 2008 থেকে 2024 সালে ছিলেন। দেশের প্রতিটা সেক্টর, কৃষি, বাণিজ্য, অর্থনীতি, সামাজিক যে কোনো পরিশেষে ওর যে কার্ভ গুলা 2007 থেকে 2024 সালের যে কার্ভ গুলা দেখলে বোঝা যাবে যে 1972 সাল থেকে 2008 সাল পর্যন্ত কার্ভ আছে। এই কার্ভ গুলো অত্যন্ত ধীরগতি 2008 থেকে 2024 কার্ভ গুলা অত্যন্ত ক্ষিপ্ত গতিতে উপর দিকে গেছে প্রত্যেকটা সেক্টরে। এবং সেই অবস্থায় একটা দেশের স্থিতিশীল অবস্থায় শুধু কিছু মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা বয়ান এবং ডিপ স্টেটের গভীর ষড়যন্ত্র, দেশীয় বিদেশি আন্তর্জাতিক যে ষড়যন্ত্র 1971 সালের মুক্তিযুদ্ধের সময় শুরু হয়েছিলেন, যে ষড়যন্ত্র বাস্তব 1975 সালের 15 আগস্টের পরে শুরু হয়েছিলেন, যে ষড়যন্ত্র 2007 সালেও শুরু করেছিলেন, তারই একটি চূড়ান্ত পরিণতি এবার তারা কিন্তু এই ষড়যন্ত্রকে বাস্তবায়নের দিকে একটি ভালো ধাপ এগিয়ে গিয়েছেন। এবং সেই
এই ধাপের বন্যে কিন্তু সেখানে সরি আমার একটা ফোন আসছে, আমি কেটে দিই। জি সরি একটা ফোন আসছে, দুঃখিত। সেই ধাপটাকে এই যে ধাপটাকে তারা, আমি যেটা বলতেছিলাম, এমন একটি অবস্থায় জনগণকে বোকা বানিয়ে বিভ্রান্ত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীকে হত্যা করতে না পেরে এই দেশ থেকে তারা রাষ্ট্রীয় প্রটোকলে বার করতে বসে দেশে পাঠিয়ে দিয়েছে। 2004 সালে দেওয়ার পর 2024 সালের পরে যখন ইউনূস আসলেন, সবাই মনে করছেন দেশে নখর বসা যাবে, উন্নয়নের বন্যা জোয়ারে ভেসে যাবে। কিন্তু 6 মাস যাইতে দেশের মানুষ দেখলো যে ইউনূস কি জিনিস, কত বড় বিশ্ব বাটপা, কত বড় মৃত্যু, কত বড় প্রতারক। আস্তে আস্তে মানুষ টের পেল এবং ইউনূসের বিদায়ের জন্য মানুষ অস্থির হয়ে গেল। ইউনূস বিদায় নিল, ইউনূসের আরেক এক্সটেনশন আসলো বিএনপি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সে একই পথ। আজকে 3 মাস না যেতে, ইলেকশনের শেষ হয়েছে মাত্র 3 মাস না যেতে মানুষ অস্থির হয়ে গেছে। বাংলাদেশে ফোন করলে বলে বিএনপি কিভাবে দেশ চালাবে, তাদের তো দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই। তাদের কেউ প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মন্ত্রীদের কথার কোনো ব্যালেন্স নাই। এক মন্ত্রী এক কথা বলে, একে দোষারোপ করে। ইউনূস হলো তাদের ভাসুরের নাম নিতে চায় না, কারণ সমস্ত জিনিস ইউনূস করে গেছে। কিভাবে আওয়ামী লীগকে কোনোভাবে জড়িত করা যায়? হামে মারা গেছে, সর্বজন স্বীকৃত যে এই হামের টিকা ইউনূস কিনে নেয় সম্ভবত, যার জন্য আজকে মানুষ বাচ্চারা মারা যাচ্ছে। সেটা না যে সেখানে আওয়ামী লীগের কোনো গন্ধ আছে কিনা সেটা খুঁজতে যায়, কিন্তু দেখা যাচ্ছে সেখানে ইউনিসেফ পরিষ্কার বলে দিচ্ছে, ইউনিসেফ যে আমরা ইউনূসকে সতর্ক করার পরও তারা সতর্ক হয় নাই। আমরা শেখ হাসিনার সময় পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল, সম্ভবত টিকা দেওয়া হয়েছে, উনাকে ভ্যাকসিন হিরো পর্যন্ত দেওয়া হয়েছে এই টিকা সম্ভবত দেওয়ার জন্য 2019 সালে তারাই দিয়েছে। এটা বাংলাদেশের কেউ তো দেয় নাই, যে দালালি করে এটা কেউ দেয় নাই, এটা দিয়েছে বিশ্ব সংস্থার পক্ষ থেকে একটা সংগঠন দিয়েছে। তো এই জিনিসগুলোর পরেও কিন্তু দেশের উন্নয়ন, দেশের মানুষের কল্যাণের জন্য সরকারের কোনো মাথা ব্যথা নাই। একটা সংসদ হয়েছে, এই সংসদে কিভাবে যুদ্ধাপরাধীদের যারা বিচারের দণ্ডিত হয়েছিল তাদেরকে সুপ্রস্তাব নেওয়া যাবে, কিভাবে তাদের অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা যাবে, কিভাবে আওয়ামী লীগকে দমন করা যাবে, কিভাবে মুক্তিযুদ্ধকে ধ্বংস করা যাবে, কিভাবে স্বাধীনতার পক্ষের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করা যাবে, এগুলো নিয়ে সংসদে দুই পক্ষে আলোচনা করেছে। দেশের উন্নয়নের একটা আলোচনা হয় না। সেই জন্যই কিন্তু মানুষ বলছে আমরা শেখ হাসিনা সবাই ভালো ছিলাম, এবং এই বলার জন্য আজকে বঙ্গবন্ধু কন্যা নিজেই বলেছেন আমি সর্বজোর 6 মাসের মধ্যে দেশে আসবো। 6 মাস বলতে এটা 6 মাস, 1 মাসও হইতে পারে, 2 মাসও হইতে পারে, 15 দিন হইতে পারে, 6 মাস উনি একটা ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার দেওয়ার পরে কিন্তু পরিস্থিতি সারা বিশ্বে উজ্জীবিত হয়ে গেছে। এবং এইবার 1 মিনিট আমি শেষ করবো। এইবার সেই দিন বঙ্গবন্ধু কন্যা 17 মে আসছিলেন 1981 সালে আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসাবে। 2007 সালের 7 মে আসছিলেন এই গণতন্ত্র রক্ষার হিসাবে। এইবার কিন্তু বঙ্গবন্ধু কন্যা আসবে শুধু আওয়ামী লীগের নয়, বাংলাদেশ 18 কোটি মানুষের ঐক্যের প্রতীক হিসাবে। এইবার আর প্রত্যাবর্তন হবে ওনার অনেক অনেক ঐতিহাসিক, যা আমরা কল্পনা করতে পারি নাই। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোল্লা ভাই, আমি আপনার কাছে ফিরতে চাই। স্যার তো একটা সার্বজনীন বিশ্লেষণ করলেন যে শেখ হাসিনা যখন ফিরবেন তখন হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের ঐক্যের প্রতীক হবেন, 18 কোটি মানুষের ঐক্যের প্রতীক হবেন। আমি আপনাকে একটু ন্যারো ডাউন করে প্রশ্নটা করতে চাই। আমরা গত 20 মাসে দেখেছি যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর অনেককে বলতে শুনেছি, আমি দল থেকে বলবো না, আওয়ামী লীগের বাহির থেকে, যে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু 20 মাসে এটা দিন থেকে দিন আরো স্পষ্টত হয়েছে আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনা অনন্য এবং অদ্বিতীয়। ওনার আসলে আওয়ামী লীগের নেতৃত্বে বিকল্প কোনো কিছু নেই। আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে
এই যে দলের ভেতরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত শেখ হাসিনার যে অনন্য সাধারণ গ্রহণযোগ্যতা, এর পেছনে আসলে শেখ হাসিনার কোন কোন জায়গাগুলো আসলে কাজ করেছে, যেখানে দলের নেতাকর্মী শেখ হাসিনাকেই দলের অন্যতম কাণ্ডারি বা নেতা হিসেবে মনে করছেন এবং ওনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও তার নিজস্ব পজিশনে ফিরে আসবে বা স্বরূপে ফিরে আসবে? আপনার কি মনে হয় মোল্লা ভাই? জি, ধন্যবাদ ডক্টর মাহবুব আলম প্রদীপ ভাই, আপনাকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। কাছে দূরে যে যেখান থেকে আর কি স্টেশনে অনুষ্ঠান দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, সবাইকে জানাচ্ছি আমি শুভেচ্ছা। সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক সাবেক উপাচার্য ডক্টর আব্দুল আউয়াল ভাইকে এই অনুষ্ঠানে আসার জন্য। আপনার প্রশ্নের উত্তরে আমাকে বলতে হয় যে আপনার প্রশ্ন উত্তর অন্তর্নিহিত রয়েছে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড 1975 সালের 15 আগস্টের পর। আপনি সহ বাংলাদেশের সবাই জানেন যে 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয়, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা তখন জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান। শেখ হাসিনার স্বামী বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার শিক্ষা সফর বা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্যই তারা জার্মানিতে গিয়েছিলেন এবং ওই সময় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, উনি আর দেশে ফিরতে পারেননি। ওনাকে দেশে ফিরতে দেওয়া হয়নি, যদিও ওনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, কারণ ওনার বাবাকে খুন করা হয়েছে। উনি রাজনীতি করতেন না, ওইভাবে অ্যাক্টিভলি করতেন, ওনার বিরুদ্ধে মামলা ছিল না। ওইটা একটা বেসিক ডিফারেন্স এখনকার মধ্যে তখনকার মধ্যে। তো মামলা না থাকার পরেও এরপরের দীর্ঘ 6 বছর 1981 সালের 17 মে পর্যন্ত কিন্তু ওনাকে দেশের বাইরে কাটাতে হয়। এর মধ্যে সবচেয়ে বড় অংশ উনি কাটিয়েছেন ভারতের দিল্লিতে, যেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল। আপনি খুব ভালো করেই জানেন 1971 সালে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ স্বাধীন হওয়া খুব মুশকিল একটা ব্যাপার হয়েছিল এবং ভারত যদি সাহায্য না করতো, প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয়া, তারপরে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়া, বাংলাদেশিদেরকে খাওয়ানো, থাকতে দেয়া, অস্ত্র ডেলিভারি দেয়া, শুধু তাই নয় পৃথিবীর 25টির অধিক দেশে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যার প্রতি আমরা আসলে কৃতজ্ঞ, আমি ব্যক্তিগতভাবে আমার কৃতজ্ঞতা জানি, উনি যেভাবে সারা পৃথিবীতে বাংলাদেশের পক্ষে যে একটা কূটনৈতিক একটা যুদ্ধ উনি করেছেন রাশিয়াকে সাথে নিয়ে, সেটি অভূতপূর্ব। এই জাতিসংঘে পর্যন্ত উনি যে একটা অবস্থান উনি ক্রিয়েট করেছেন। এবং শুধু তাই নয়, আমরা জানি যে আগরতলায় মুজিবনগর সরকার যে গঠন হয়েছিল, সেটিও ভারতের মাটিতেই বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার গঠিত হয়। তো ওই সময়টাতে আপনি দেখেন, ওই দুর্দিনে ভারত কিন্তু জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে স্থান দেয়। শেখ হাসিনা তার ছেলে এবং মেয়ে দুইজন কিনে ভারতে অবস্থান করেছিলেন। ওনার এই 6 বছরের নির্বাসিত জীবনের মাঝেই 1981 সালের 14 থেকে 16 ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের যে কাউন্সিল হয়, সেই কাউন্সিলের আগে পরে আপনি জানেন বাংলাদেশ আওয়ামী লীগ বিভক্ত ছিল। মালেক উকিল, জোহরা তাজউদ্দিন গ্রুপ, আব্দুর রাজ্জাক সাহেবের একটা গ্রুপ, মিজান চৌধুরী সহ একটু গ্রুপিং হয়ে গেছিল। তারা কেউই কাউকে মেনে নিতে চাচ্ছিলেন না এবং একটা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আর কোনো অপশনই ছিল না। জননেত্রী শেখ হাসিনা যদিও তখন খুবই ইয়াং ছিলেন, তারপরে জননেত্রী শেখ হাসিনাকে সামনে আনা ছাড়া তাদের হাতে কোনো অপশনই ছিল না। এমন অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি টিম দিল্লিতে গিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশে আসার অনুরোধ করেন এবং আপনি তখন জানেন যে এখানে একটা পলিটিক্যাল একটা কারণ ছিল। তখনকার যিনি শাসক ছিলেন জিয়াউর রহমান সাহেব, উনি জোহরা তাজউদ্দিনের কাছে গিয়ে উনি অনুরোধ করেছিলেন যে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হোক, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে। ইটস নট দি আদার ওয়ে, যে বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা হিসেবে ধরে নেওয়া হয়, যে দল বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছে। তো সেই দলের ভেতরে থেকেই জিয়াউর রহমান চেয়েছিলেন নিজেকে এস্টাবলিশ করতে। বাংলাদেশ আওয়ামী লীগের উনি বলেছিলেন জোহরা তাজউদ্দিন প্রেসিডেন্ট, উনি সেক্রেটারি, জোহরা তাজউদ্দিন প্রধানমন্ত্রী, উনি প্রেসিডেন্ট থাকবেন, এই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু জোহরা তাজউদ্দিন এই কথা মানেননি। না মানাতে উনি তখনই বলেছিলেন যে দেখেন, আপনি যদি না মানেন, আমাকে কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র, জামাত, আল বদর, আল শামস, মুক্তিযোদ্ধা যারা চায়নি
এবং যারা 1975 পর্যন্ত যারা 75 শুধু না 1977 পর্যন্ত যারা চুপচাপ ছিল, যারা মাটি কামড়ে পড়েছিল, তাদেরকে এস্টাবলিশ করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। এবং তাই হয়েছে, উনি তাই করেছেন। কিন্তু তখনও গণতান্ত্রিক কোনো উপায় ছিল না ওনার হাতে। আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, সেই নির্বাচন এখনকার মতো যে সন্ধ্যার নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, স্বেচ্ছাচারী নির্বাচন হিসাবে ডেজিগনেটেড হওয়ার একটা সুযোগ ছিল। তো তাকে তার উপদেষ্টা মন্ডলী বুদ্ধি দিয়েছিল যে আপনি শেখ হাসিনাকে দেশে আসতে দেন, শেখ হাসিনা দেশে আসলে আওয়ামী লীগ যদি অংশ নেয় তারা তো হারবেই, আপনি নির্বাচন ম্যানিপুলেট করবেন, বাট আপনি বলতে পারবেন যে আমি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমি সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিছি, মুসলিম লীগকে আমি রাজনীতি করার সুযোগ করে দিছি, আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছি, এইসব বলে আপনি একটা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা একটা করতে পারবেন, বাট আওয়ামী লীগকে আপনি আন্ডার প্রেসারে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জিয়াউর রহমানও জানতো না, আসলে বাংলাদেশ কেউ জানতো না যে জিয়াউর রহমান সাহেব নিজেই অ্যাসাসিনেটেড হয়ে যাবেন, উনি নিজে খুন হয়ে যাবেন। তো যাই হোক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে পলিটিক্যাল কারণেই জননেত্রী শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হয়, এবং জননেত্রী শেখ হাসিনা দেশে এসে আওয়ামী লীগের যে এমটিনেস, যে একটা ভ্যাকিউম ছিল দলের মধ্যে, নেতৃত্বের একটা অভাব ছিল, কেউ কাউকে মানছিল না, ওই জায়গাটা কিন্তু পূরণ হয়ে যায়। এবং 1981 সালের সেই যে 14 থেকে 16 ফেব্রুয়ারি উনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হলেন, এখন পর্যন্ত আল্লাহ পাকের অশেষ মেহেরবানি উনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। প্রায় আজকে 45 বছর ধরে উনি বাংলাদেশ আওয়ামী লীগের 46 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তো এই যে দেখেন ওনার যে রোল, এরপরে আপনি দেখবেন, আপনিও ছোট ছিলেন, আমিও ছোট ছিলাম ওই সময় কিন্তু উনি বাংলাদেশে এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই উনি চষে বেড়ান নাই। এমন ক্ষেতের আইল দিয়ে, খাল দিয়ে, পুকুর দিয়ে, নদী দিয়ে, নালা দিয়ে, নৌকা দিয়ে, হেঁটে, গরুর গাড়িতে, রিক্সায় করে, ঠেলা গাড়িতে করে উনি বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, উপজেলায় গিয়েছেন। উনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি কিভাবে করতে হবে। বর্তমানে আমি মনে করি বাংলাদেশের আওয়ামী লীগে ওনার চেয়ে বেশি রাজনীতি বোঝা ব্যক্তিত্ব খুবই কম আছে। একটা হচ্ছে থিওরিটিক্যাল রাজনীতি বোঝা, ধরে নেন আমাদের আব্দুল্লাহ আউয়াল সাহেব একজন উপাচার্য ছিলেন, উনি একজন একাডেমিশিয়ান, উনি একাডেমির গেলে ওনার চেয়ে ভালো হয়তো কেউ বুঝবেন, কিন্তু প্র্যাকটিক্যাল রাজনীতি, মাঠের রাজনীতি জননেত্রী শেখ হাসিনার চেয়ে বেশি বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ বোঝে বলে আমি মনে করি না। এছাড়া ওনার পুরো পৃথিবীতে আপনি দেখেন নারী প্রধানমন্ত্রী হিসেবে উনি কিন্তু ওয়ান অফ দ্য লংগেস্ট টার্ম উনি কিন্তু ফুলফিল সার্ভিং প্রাইম মিনিস্টার। তাহলে দেখেন 16 এবং 5 আপনি দেখেন প্রায় 21 বছর প্রধানমন্ত্রী ছিলেন, একজন নারী প্রধানমন্ত্রী 21 বছর। এবং শুধু তাই না, উনি পার্লামেন্টে কত বছর ধরে দেখেন, সে 91 সাল থেকে এখন পর্যন্ত উনি পার্লামেন্টে। তো এই যে একটা বিশাল সময় ওনার নেতৃত্বে 86 নির্বাচনে আওয়ামী লীগ ছিল, 91, তারপর কতগুলি নির্বাচন ওনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ করেছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের নারী নক্ষত্র, আমার বাবা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ওনার কাছে গিয়ে বললেই উনি বলতে, চাঁদপুরের প্রফেসর সাহেব, উনি যখন সিডনিতে আসছিলেন, আমি বলার পর চাঁদপুরের প্রফেসর সাহেব জি, তো উনি চেনেন আমার বাবা, সে 2012 ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার খেয়াল আছে যে কোন জেলাতে, কোন উপজেলাতে কে নেতা, উনি বলে দিতে পারেন। এই যে ওনার যে এক্সপার্টিজ দেশীয় এই সাউথ এশিয়া, দেখেন উনি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি রাশিয়া, চায়না, আমেরিকা এবং ভারতের মতো 4টা পরাশক্তিকে একসাথে ডিল করেছেন। উনি সবার কাছ থেকে সুযোগ নিয়েছেন। চায়নাকে দিয়ে উনি পদ্মা সেতু করেছেন, রাশিয়াকে দিয়ে উনি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করেছেন, ভারতকে দিয়ে উনি সমস্ত বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে ডেভেলপমেন্ট গুলি করেছেন, আমেরিকার সাথে উনি এই যে ট্রেড ডেফিসিট গুলি কমিয়ে আমেরিকাতে উনি এক্সপোর্ট এনহ্যান্স করেছেন। তো এই যে ভূ রাজনৈতিক একটা ব্যাপক কোলাবোরেশন, এটা বাংলাদেশে ওনার আগে আর কেউ পারেনি। জঙ্গিরা আসলে পাকিস্তানের সাথে চলে যায়, জঙ্গিরা পাকিস্তানের আর কিছু বলে, কিন্তু উনি দেখেন ভারত বলেন, চীন বলেন, তারপরে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, সবার সাথে একটা সুসম্পর্ক বিল্ড করে উনি কিন্তু দীর্ঘ এই গত 16টা বছর উনি দেশকে সামলিয়েছে। এবং ওনার সময় যে ডেভেলপমেন্ট হয়েছে প্রদীপ ভাই, এটা শুধু আওয়ামী লীগের লোক নয়, বিএনপি বলেন, জামায়াতের লোক পর্যন্ত অস্বীকার করতে পারে না যে ওনার সময় যে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এমত অবস্থায় আপনার প্রশ্নের উত্তর যদি আমি শর্ট করে শেষ করে দিই, তাহলে আমি ব্যক্তিগত মনে করি শুধু আওয়ামী লীগ নয়, সারা বাংলাদেশে যদি একজন নেতাকে যদি র্যান্ডমলি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, যে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত বুঝি না, সারা বাংলাদেশে একজন নির্বাচিত করেন যিনি বাংলাদেশকে উন্নয়ন করে বাংলাদেশকে তৃতীয় বিশ্ব দেশ থেকে দ্বিতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্ব নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন বাংলাদেশে একজন ব্যক্তি, সে কে? আমি মনে করি যে এটা শেখ হাসিনা ছাড়া আর কারণে উচ্চারিত হবে না। এজন্য শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেতা নন, উনি সারা বাংলাদেশের নেতা। ধন্যবাদ। জি, প্রিয় দর্শক,
মোল্লা ভাই চমৎকার বিশ্লেষণ করেছেন। আমি মোল্লা ভাই আপনার সাথে একটা জিনিস যুক্ত করতে চাই, যে জিয়া রহমানকে ওনার উপদেষ্টারা বুদ্ধি দিয়েছিলেন। জিয়া রহমানকে শুধুমাত্র এমনি এমনি বুদ্ধি দেননি। জিয়া রহমান টের পেয়েছিলেন যে আওয়ামী লীগকে যদি বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়া না হয়, জিয়া রহমান সম্ভবত রাজনীতি করতে পারতেন না। সে প্রেশারটা এই আওয়ামী লীগের জনগণ, আওয়ামী লীগের জনসমর্থক গোষ্ঠী যারা আছেন, সে প্রেশারটা কিন্তু তারা ক্রিয়েট করেছেন। আমি আবার স্যার ফিরতে চাই আপনার কাছে। আমরা আজকে আমাদের শিরোনাম ছিল রাজপথের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন। আমি খুব উদ্দেশ্যপূর্ণভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টা নিয়ে প্রথম কথা বলেছি। আমি প্রথম ভাগটা এখন কথা বলতে চাই। এখন এই যে আমরা একটা যে জিনিসটা নির্ধারণ করেছে যে রাজপথের আওয়ামী লীগ, আমরা বিগত 20 মাসে দেখেছি এই ডক্টর ইউনূস এবং পরবর্তীতে তারই যে হচ্ছে যে লিগেসি অফ, আমি বলবো যে করাপ্টেড গভর্নমেন্ট, হ্যাঁ, বা মেটিকুলাস ডিজাইনের যে গভর্নমেন্ট, তার যে গভর্নমেন্ট, আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্মম নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করা হচ্ছে এবং এখনো মাপ কিন্তু থেমে নাই। আমি প্রশ্নটা করলাম এই কারণে, আমরা এতদিন দেখেছি তারা বলার চেষ্টা করেছে, আপনি দেখবেন সালাউদ্দিন কাদেরের যে ছেলে, যে কুখ্যাত রাজাকার, ওনার সন্তান বলেছিলেন চট্টগ্রামে ব্যানার ধরার মতো আওয়ামী লীগের দুটো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এরকম অসংখ্য কথা কিন্তু আমরা শুনেছি। সাম্প্রতিক সময় আপনি যদি আওয়ামী লীগের একজন বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে আওয়ামী লীগের যে জাগরণটা হয়েছে, অতীতে কিন্তু আমরা এরকম দেখিনি। যে জানাজায় এসে যেভাবে আপনার ওনাকে অন্যায্য ভাবে, ন্যায়হীন ভাবে ওনাকে গ্রেফতার করা হলো, দীর্ঘদিন কারাগারে রাখা হলো, তারপর তিনি মারা গেলেন এবং সেখানে আমরা জানি বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়েছে যেন জনগণ যেন জানাজা আসতে না পারে। আমার দৃষ্টিতে গত এই 20 মাসে উইদাউট এনি প্রিপারেশন, আমরা যেটা বলি যে পলিটিক্যাল শোডাউন ছাড়া, পলিটিক্যাল ক্যাম্পেইন ছাড়া, এই যে রাজপথের আওয়ামী লীগ মিছিলকে ঘিরে যে প্রতিশোধ নেয়ার, আমি বলছি প্রতিশোধ বলতে ওই প্রতিশোধের কথা বলছি না, আমি বলছি মুক্তিযুদ্ধের আদর্শকে ধূলিসাৎ করে দেয়ার, বঙ্গবন্ধুর স্বাধীনতাকে ধূলিসাৎ করে দেয়ার, প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে অপমানিত করার, এর বিপরীতে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে যে শক্তি দেখিয়েছেন, এই শক্তির উৎসটা আসলে স্যার কোথায়? ধন্যবাদ আপনাকে, আবারও দর্শক বিন্দুকে। এই শক্তির উৎস হইল, প্রথম আমি শুরু করি, এই শক্তির উৎস হইল বঙ্গবন্ধুর বাংলাদেশের আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ 1949 সালের সৃষ্টির পর থেকে, এই আওয়ামী লীগের সৃষ্টি একমাত্র অনেকগুলা দলের মধ্যে, এই যে বিশেষ করে বিএনপি এবং জাতীয় পার্টি, তাদের সৃষ্টি কিন্তু ক্যান্টনমেন্টে। আওয়ামী লীগের সৃষ্টি হলো এই জন্য জনগণের, শুধু জনগণের না, অনেক দলের আছে, যেমন এখানে জামাত, তারপরে কমিউনিস্ট পার্টি, সব অনেক দল আসে, তারা ক্যান্টনমেন্টের সৃষ্টি হয় নাই, এটা সত্য। তারা কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি ক্যান্টনমেন্টের বাইরে নয়। একটি 1949 সালের একটি জনবিরোধী সরকার, মুসলিম লীগের জনবিরোধী সরকারের রোষানল উপেক্ষা করে রাজনীতি, জনগণের রাজনীতি অধিকার প্রতিষ্ঠার জন্য, ওই সময় প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কিন্তু আওয়ামী লীগ শত প্রতিকূলতাকে ফেস করে 1949 সালের 23 জুন আওয়ামী লীগের জন্ম। অর্থাৎ আওয়ামী লীগের জন্মটাই হলো প্রতিকূল অবস্থায়, অর্থাৎ এই যে বৈষম্য, স্বৈরাচার, উপনিবেশবাদ, এইগুলার বিরুদ্ধে কিন্তু সংগ্রাম করার জন্য আওয়ামী লীগের জন্ম। এইটা হলো আওয়ামী লীগের মূল শক্তি। এবং সে থেকে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ ধীরে ধীরে, আওয়ামী লীগের অনেক জ্বর আসছে, সেগুলো পরে বলবো। আওয়ামী লীগ যে চলছে তার মধ্যে জ্বর বইছে, এই জ্বরের মধ্যে কিন্তু আওয়ামী লীগ টিকেছিল কারণ হলো একটি মানুষ ছিল, সেটা হলো বঙ্গবন্ধু। এই মানুষটার জন্য কিন্তু আওয়ামী লীগ তার সঠিক পথ থেকে বিচ্যুত হয় নাই, এবং যার জন্য সেই পথ থেকে কিন্তু ভাষা আন্দোলন, স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন হয়েছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নেতৃত্বে।
আওয়ামী লীগের যারা তৈরি করেছিলেন তাদের অনেকে কিন্তু আওয়ামী লীগে পরে থাকতে পারেন নাই, কারণ তারা আওয়ামী লীগের যে সংগ্রামের মাধ্যমে যে সৃষ্টি হয়েছিল সেই সংগ্রাম থেকে তারা অনেকে বিচ্যুত হয়ে গেছে। বিচ্যুত হয়েছিলেন না একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পরও অনেকে আওয়ামী লীগ থেকে বিচ্যুত হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা ফিরে এসে আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসাবে আওয়ামী লীগের হাল ধরে। ওনার হাল ধরার সময় ওনার দলের মধ্যেও কিন্তু আব্দুর রাজ্জাক বাকশাল করে চলে গেছে, আবার ফিরে আসছে। ডক্টর কামাল হোসেন চলে গেছে, ডক্টর কামাল হোসেন যখন চলে যায়, উনি যখন মিটিং করে তখন বলছে যে শেখ হাসিনার আওয়ামী লীগ করতে পারেন। কামাল হোসেনের বিরাট ইমেজ, আন্তর্জাতিক ইমেজ, সেখানে গণফোরামে টিকা যাবে। বাসানি যখন চলে গেছিলেন 1957 সালে, তখনও বলছিলেন বাসানি টিকা যাবে। তেমনি কামাল হোসেন চলে যাওয়ার বলছে যে কামাল হোসেন বঙ্গবন্ধু কন্যা আর পারবে না। কিন্তু আওয়ামী লীগের ওইটি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ওইটি গুণ যে তার তৃণমূল তাকে টিকায় রাখে। তার তৃণমূলের শক্তি কি? বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, এইগুলো হলো আওয়ামী লীগের আদর্শ। জনগণের মুক্তি, এগুলো হলো আওয়ামী লীগের আদর্শ। জনগণের জন্য কথা বলা, এইগুলো আদর্শ। এবং এইভাবেই কিন্তু বঙ্গবন্ধু কন্যা আস্তে আস্তে ধীরে ধীরে দলটাকে গড়ে তুলছে। এটি স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে। শুধু আমরা দলের স্তুতি যেটাকে শুধু প্রশংসা করলে হবে না। আওয়ামী লীগের বিচ্যুতি নেই, আওয়ামী লীগের বিচ্যুতি আছে। আওয়ামী লীগের বিচ্যুতি এই শাসন করতে, যখন দীর্ঘ শাসন করে কোনো দল, শুধু বাংলাদেশে নয়, যে ভারত সহ যে কোনো দেশে যখন দীর্ঘ শাসন হইলে, সরকারি দলে থাকলে দলের কিছু বিচ্যুতি হয়। এটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। কিন্তু হওয়ার পরেও কেন আওয়ামী লীগ আজ শক্তিশালী? তার কারণ হলো, ওই আওয়ামী লীগের শক্তিশালীর কারণ হলো আওয়ামী লীগ জনগণকে কিছু দিতে পারছে। একটা জিনিস স্যার আপনার সাথে আমি একটু দর্শকদের সাথে যুক্ত করতে চাই, যে আমি আপনার সাথে একমত যে বিচ্যুত হয়েছে, কিন্তু বিচ্যুত হওয়ার পেছনে একটা সুকৌশলের ষড়যন্ত্রও কিন্তু ছিল। এই যে আমরা যেটা দেখছি যে আজকে আমরা হেলমেট বাহিনী বলছি, লুঙ্গি বাহিনী বলছি, তার অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগ সেজে আওয়ামী লীগের ভেতরে ক্ষতি করেছে। সেটা হয়তো আওয়ামী লীগ উদারপন্থী রাজনৈতিক দল হওয়ার কারণে তাদের সেই সুযোগটা তারা নিয়েছে। তারা ছাত্রলীগে ঢুকেছে। গুপ্ত রাজনীতি যারা করে তারা তো রাজনীতিবিদ না, তাদের তো কোনো চরিত্র নাই, তাদের তো কোনো ক্যারেক্টার নেই। সুতরাং এইভাবে আওয়ামী লীগের ক্ষতি করছে, বিভ্রান্ত করছে। বাইরের শক্তি আওয়ামী লীগকে বিভ্রান্ত করছে, জনগণের কাছে আওয়ামী লীগকে বিভ্রান্ত করার কিছু সুযোগ তারা গ্রহণ করেছে। কিন্তু দিন আজকে 20 মাসে এগুলা ষড়যন্ত্র প্রকাশ হয়েছে। 2024 সালের 5 আগস্ট রাস্তায় যে লোক নামছে, এটা তো অসত্য না, এটাকে আমাদের স্বীকার করে নিতে হবে। কেন নামছিল? বিভ্রান্ত করেছিল, ভুল বোঝা করেছিল, ষড়যন্ত্রের ডাল বুনেছিল। আজকে তারা ভুল স্বীকার করতেছে, আজকে ইয়ং জেনারেশন ভুল স্বীকার করতেছে। আমাদেরকে বিপদে নেওয়া হয়েছে, আমরা বুঝতে পারি নাই, আমাদেরকে নানা প্রলোভন দেখানো হয়েছে, টাকার খেলা হয়েছে, টাকা দিয়ে মানুষকে কেনা হয়েছে, টাকা দিয়ে আর্মি থেকে আরম্ভ করে এরকম কোন সেক্টর নেই যে টাকা বিতরণ করা হয় নাই। নানা চক্রান্ত, বিরাট একটা চক্রান্ত করে আওয়ামী লীগের পতনটাকে ত্বরান্বিত করার চেষ্টা করেছে। এখন 20 মাসে এই চক্রান্ত গুলা প্রকাশ পাচ্ছে। এটা তো আরেকটা বিরাট চক্রান্ত, মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, শুধু তাই না, উন্নয়নকে ধ্বংস করার জন্য। অন্তত 3টা জিনিস এনে: মুক্তিযুদ্ধকে ধ্বংস করা, আওয়ামী লীগকে ধ্বংস করা এবং দেশের উন্নয়নের গতিকে ধ্বংস করা। 3টা জিনিস ক্ষতি হয়েছে। এখন মানুষ এইগুলা বুঝতে পারছে, মানুষ দেখছে, দেখার পরে কিন্তু মানুষকে ঠেকানো যায় না। আইন দিয়ে, শাসন দিয়ে, আইন দিয়ে, মত দিয়ে মানুষকে দমানো যায়,
কিন্তু মানুষকে সাময়িক ঠেকানো যায় না। এই ঠেকানো যাওয়া না দিকেই কিন্তু আজকে তার প্রমাণ। আরো আগে কয়েকটা জানা যায় দেখছি, আরো কয়েকজন আওয়ামী লীগের মৃত্যুতে হাজার হাজার মানুষ কোথায় থেকে ভীমরুলের চাকের মতন হাজার হাজার মানুষ এসে হাজির। তার সর্বশেষ উদাহরণ হলো আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, একজন বিজ্ঞ লোক, একজন রাজনীতিবিদ। উনার জানা যায় মানুষ প্রমাণ করছে, দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ হাসিনা এখন অনেক অনেক প্রাসঙ্গিক। এইটাই কিন্তু হয়েছে। এবং আজকে জয় বাংলা, এটা বলে শেষ করব, এই জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জয় বাংলা স্লোগান দিতে যে 2 জনকে হত্যা করা হয়েছিল প্রথমে শুরুতে। এই জয় বাংলা দিয়েই কিন্তু মুক্তিযুদ্ধে, এটা জয় বাংলা শুধু মুক্তিযুদ্ধের ঐক্যের প্রতীক, মুক্তিযুদ্ধের রণধ্বনি, মুক্তিযুদ্ধের স্লোগান। এই জয় বাংলার মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। 1970 সালের 7ই জুন বঙ্গবন্ধু প্রথম জয় বাংলা দিয়ে ওনার বক্তৃতা শেষ করেছিলেন। 1971 সালের 25শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বলেছিলেন, এই জয় বাংলায় মধ্যে মুক্তি আছে, এই জয় বাংলায় বাঙালি স্লোগান। এই জন্যই জয় বাংলা দিয়ে আমরা যুদ্ধ করেছি, স্লোগান দিয়েছি। এই জয় বাংলা তাদের গাত্রদাহ, কারণ এটা ঐক্যের এবং মুক্তিযুদ্ধের স্লোগান, এই গাত্রদাহ। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের যে গণজোয়ার, এই গণজোয়ার 2001 সালে পরেও আওয়ামী লীগকে নিঃশেষ করার প্রচেষ্টা ছিল, আওয়ামী লীগকে ধ্বংস করার প্রচেষ্টা হয়েছে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছে। আওয়ামী লীগের নেতারা কিন্তু সারা বাংলায় আনাচানা কাছে ছড়িয়ে থাকে, ভীমরুলের মতো বেরিয়ে আসে। এইটা 75 সালের পরেও দেখেছি, 2001 সালের পরেও দেখেছি, এবং এখন 2001 সালের পরে আমার এক বন্ধু বলছিল আওয়ামী লীগ আর 50 বছর পর ক্ষমতা আসতে পারবে না। 2001 সালের পরে আমার বন্ধু বলছিল, আল্লাহর রহমতে 6 বছর পরে ক্ষমতা আসছে। এইবার 2024 সালের পরে এই কানাডায় একজন আমার কৃষিবিদ, সে হয়তো শুনলে বলবে, সে বলছিল স্যার না, আমার জুনিয়র আওয়াল ভাই, আওয়ামী লীগ আর 100 বছরও এই দেশে পা ফেলতে পারবে না। আওয়ামী লীগ এখনই পা ফেলতেছে, পা ফেলার মাধ্যমে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু সারা দেশে কিন্তু পা ফেলতেছে, এত প্রতিকূলের মধ্যে। আজকে ডাক দিলে জাস্ট সবাই নিরপেক্ষ, পুলিশ, আর্মি চুপ থাকুক, আজকে ডাক দিলে কোটি কোটি মানুষ আওয়ামী লীগের ডাকে, নেত্রীর ডাকে আসবে, বঙ্গবন্ধু কন্যা ডাক আসবে। আর একটা জিনিস আমি বলে শেষ করব, আসলে ইমোশনাল হয়ে যায়। বঙ্গবন্ধুর তেমন বিকল্প ছিল না আওয়ামী লীগের মধ্যে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। বঙ্গবন্ধুর কোনো বিকল্প ছিল না। উনি বঙ্গবন্ধু বাংলাদেশের নেতা নয়, বিশ্ববন্ধু। তার কন্যা অনেক প্রতিকূল, তাকে মাইনাস করার জন্য দলের ভিতরে বাহিরে অনেক ষড়যন্ত্র হয়েছে, চোখের সামনে দেখা। 2007 সালে যখন বঙ্গবন্ধু কন্যাকে গ্রেপ্তার করা হয়, আমি আব্দুল আওয়াল ড্রাফট করতেছি ওনার মুক্তির জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার এক কলিগ বলে যে ওনারা তার জননেত্রী লেখা যাবে না এখন, জননেত্রী। আমি কেন? উনি দিনের গ্রেপ্তার হয়ে গেছেন। এরকম মানসিকতার লোক কিন্তু আছে। সুতরাং উনি বিপদে পড়লে মনে করে, বিপদে পড়লে মনে করে যে বঙ্গবন্ধু কন্যা বোধ আর শেষ হয়ে গেল। নো, ওই বঙ্গবন্ধু কন্যা 2007 সালে যেমন বুকের পাটা নিয়ে দেশে এসে এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। মানুষ তার মন খুলে বঙ্গবন্ধু কন্যাকে ভোট দিয়েছিলেন 2008 সালে ডিসেম্বরে নির্বাচনে। ইতিহাসের 1970 সালের পরে ইতিহাসের একটা নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনে মানুষ মন খুলে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আবার তেমনি ভাবে আজকে যে কোনো সময় নির্বাচন হোক, আজকে নির্বাচন হইল,
1970 2008 থেকে আরো বেশি ভাবে মানুষ জি। মন খুলে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি মোল্লা ভাই ফিরতে চাই আপনার কাছে। আওয়ামী লীগের রাজপথে যে আওয়ামী লীগ যেমন দিন দিন শক্তিশালী হচ্ছে, আমরা দেখেছি যে রাজপথে শক্তিশালী ভূমিকা আওয়ামী লীগ অবতীর্ণ হচ্ছে, সেই ভূমিকা ঠেকে দেওয়ার জন্য এখনো কিন্তু বিএনপি সরকার মব করছে, এখনো কিন্তু নির্যাতন করছে, এখনো কিন্তু হত্যা করছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানা যায় জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের একজন ছেলেকে এমন ভাবে জখম করা হয়েছে কুপিয়ে, ডাক্তার যেটা বলছিলেন যে কোথাও স্যালাইন পুশ করার মতো জায়গা ছিল না, মাংস সেলাই দেওয়ার মতো অবস্থা ছিল না। আমি প্রসঙ্গটা